দুপুরের রোদের যখন দিগন্তে আগুন জ্বলে উঠল, তখন ছোট্ট পাথরের ঢিবির আড়ালে সে আশ্রয় নিল। 135 ডিগ্রি উত্তাপ উঠছে তাপমান যন্ত্রে। রক্ত মাংসের মানুষের পক্ষে এই উত্তাপে পথ হাঁটা চলে না। যদি সে কোনো রকমে এই ভয়ানক মরুভূমির হাত এড়াতে পারত, তবে হয়তো জীবন্ত অবস্থায় মানুষের আভাসে পৌঁছতেও পারত। সে ভয় করে শুধু এই মরুভূমির। সে জানে কালাহারি মরু বড় বড় সিংহের বিচরণ ভূমি, কিন্তু তার হাতে রাইফেল আছে। রাত দুপুরেও একা যত সিংহই হোক, সম্মুখীন হতে সে ভয় করে না। কিন্তু ভয় তো তৃষ্ণা রাক্ষসীকে, তার হাত থেকে পরিত্রাণ নেই। দুপুরে সে দুবার মরীচিকা দেখল। এতদিন মরুপথে আসতেও এই আশ্চর্য নৈসর্গিক দৃশ্য দেখেনি। বইয়েই পড়েছিল মরীচিকার কথা। একবার উত্তর পূর্ব কোণে, একবার দক্ষিণ পূর্ব কোণে, দুই মরীচিকাতেই কিন্তু প্রায় এক রকম, অর্থাৎ একটা বড় গম্বুজওয়ালা মসজিদ বা গির্জা, চারপাশে খেজুর কুঞ্জ, সামনে বিস্তৃত জলাশয়। উত্তর পূর্ব কোণের মরীচিকাটা বেশি স্পষ্ট। সন্ধ্যার দিকে দূর দিগন্তে মেঘমালার মতো পর্বতমালা দেখা গেল। শঙ্কর নিজের চোখে বিশ্বাস করতে পারল না। পূর্ব দিকে একটাই মাত্র বড় পর্বত, এখান থেকে দেখা পাওয়া সম্ভব। দক্ষিণে রোডেশিয়ার প্রান্তবর্তী চীনা নিমানি পর্বতমালা। তাহলে কি বুঝতে হবে সে বিশাল কারাহারি পদব্রজে পার হয়ে প্রায় শেষ করতে চলেছে? না, ও কি মরীচিকা। কিন্তু রাত 10টা পর্যন্ত পথ চলেও জ্যোৎস্নার আস্ত্রে সে দূর পর্বতের সীমারেখা তেমনই স্পষ্ট দেখতে পেল। অসংখ্য ধন্যবাদ হে ভগবান, মরীচিকা নয় তবে। জ্যোৎস্না রাত্রে কেউ কখনো মরীচিকা দেখেনি। তবে কি প্রাণের আশা আছে? আজ পৃথিবীর বৃহত্তম রত্নখনির মালিক সে। নিজের পরিশ্রমে ও দুঃসাহসের বলে সে তার সত্ত্ব অর্জন করেছে। দরিদ্র বাংলা মায়ের বুকে সে যদি আজ বেঁচে ফেরে। দুদিনের দিন বিকালে সে এসে পর্বতের নিচে পৌঁছালো। তখন সে দেখল পর্বত পার হওয়া ছাড়া ওপারে যাওয়ার কোনো সহজ উপায় নেই। নইলে পশ্চিম মাইল মরুভূমি পাড়ি দিয়ে পর্বতের দক্ষিণ প্রান্ত ঘুরে আসতে হবে। মরুভূমির মধ্যে সে আর কিছুতেই যেতে রাজি নয়। সে পাহাড় পার হয়েই যাবে। এখানেই সে একটা প্রকাণ্ড ভুল করে গেল। সে ভুলে গেল 12,500 ফুট একটা পর্বতমালার ডিঙিয়ে ওপারে যাওয়া সহজ ব্যাপার নয়। রিক্টার্সফেল্ড পার হওয়ার মতোই শক্ত, তার চেয়েও শক্ত, কারণ সেখানে আলভারেজ ছিল, এখানে সে একা। শঙ্কর ব্যাপারটা বুঝতে পারল না, ফলে চিমানিমানি পর্বত উত্তীর্ণ হতে গিয়ে প্রাণ হারাতে বসল। ভীষণ প্রজ্বলন্ত কালাহারি পার হতে গিয়েও সে এমনভাবে নিশ্চিত মৃত্যুর সম্মুখীন হয়নি। চিমানিমানি পর্বতের জঙ্গল খুব বেশি ঘন নয়। শঙ্কর প্রথম দিন অনেকটা উঠল, তারপর একটা জায়গা গিয়ে পড়ল। সেখান থেকে কোন দিকে যাবার উপায় নেই। কোন পথটা উঠে গিয়েছিল সেটাও আর খুঁজে পেল না। তার মনে হলো সে সমতল ভূমির সে জায়গা দিয়ে উঠেছিল তার 30 ডিগ্রি দক্ষিণে চলে এসেছে। কেন যে এমন হলো, এর কারণ কিছুতেই সে বার করতে পারল না। কোথা দিয়ে কোথায় চলে গেল, কখন উঠছে কখনো নামছে, সূর্য দেখে ঠিক করে নিচ্ছে, কিন্তু 7-8 মাইল উত্তীর্ণ হতে এতদিন লাগছে কেন? তৃতীয় দিনে আর একটা নতুন বিপদ ঘটল। আগের দিন একখানা আলগা পাথর গড়িয়ে তার পায়ে চোট লেগেছিল, তখন তত কিছু হয়নি। পরদিন সকালে আর সে শয্যা ছেড়ে উঠতে পারে না। হাঁটু ফুলেছে, বেদনাও খুব। দুর্গম পথে নামা ওঠা করা এ অবস্থায় অসম্ভব।
পাহাড়ের থেকে ঝর্ণা থেকে উঠবার সময় জল সংগ্রহ করে এনেছিল, তাই একটু একটু করে খেয়ে চালাচ্ছে। পায়ের বেদনা কমে না যাওয়া পর্যন্ত তাকে এখানেই অপেক্ষা করতে হবে, বেশি দূর যাওয়া চলবে না। সামান্য একটু আধটু চলাফেরা করতেই হবে খাদ্য ও জলের তেষ্টায়। ভাগ্যে পাহাড়ের এই স্থানটা যেন খানিকটা সমতল ভূমির মতো, তাই রক্ষা। এসব অবস্থায় এই মনুষ্যবাসীন পাহাড়ে বিপদ তো পদে পদেই। একা এ পাহাড় টপকাতে গেলে যে কোনো ইউরোপীয় পর্যটকেরও ঠিক এই রকম বিপদ ঘটতে পারত। শঙ্কর আর পারে না। ওর হৃৎপিণ্ডে কি একটা রোগ হয়েছে। একটু হাঁটলেই ধড়াস ধড়াস করে হৃৎপিণ্ডটা পাঁচড়ায় ধাক্কা মারে। অমানসিক পথশ্রমে, দুর্ভাবনায়, অখাদ্য কুখাদ্য খেয়ে, কখনো বা অনাহারের কষ্টে ওর শরীরে কিছু নেই। 4 দিনের দিন সন্ধ্যাবেলা অবসন্ন দেহে সে একটা গাছের তলায় আশ্রয় নিল। খাদ্য নেই সকাল থেকে, রাইফেল সঙ্গে আছে, কিন্তু একটা বন্য জন্তুরও দেখা নেই। দুপুরে একটা হরিণকে চড়তে দেখে ভরসা হয়েছিল, কিন্তু রাইফেলটা তখন ছিল 50 গজ তফাতে, একটা গাছে ঠেস দেওয়া। আনতে গিয়ে হরিণটা পালিয়ে গেল। জল খুব সামান্যই আছে চামড়ার বোতলে। এ অবস্থায় নেমে সে ঝর্ণা থেকে জল আনবেই বা কী করে? হাঁটুটা আরও ফুলেছে। বেদনা এত বেশি যে একটু চলাফেরা করলেই মাথার শির পর্যন্ত ছিঁড়ে যাওয়ার পরে যন্ত্রণায়। পরিষ্কার আকাশতলে আর্দ্রতা শূন্য বায়ুমণ্ডলের গুণে অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। দিকচক্রবালে মেঘলা করে ঘিরছে নীল পর্বতমালা দূরে দূরে। দক্ষিণ পশ্চিমে বিস্তীর্ণ দিগন্ত বিস্তীর্ণ কালাহারি, দক্ষিণে ওয়াকুহক পর্বত, তারও অনেক পেছনে মেঘের মতো দৃশ্যমান পল ক্রুগার পর্বতমালা। সলসবেরি থেকে কিছু দেখা যায় না। চিমনিমানি পর্বতের এক উচ্চতর শৃঙ্গ সেদিকে দৃষ্টি আটকাচ্ছে। আজ দুপুর থেকে ওর মাথার ওপর শকুনির দল উঠছে। এতদিন তো এত বিপদেও শঙ্করের যা হয়নি, আজ শকুনির দল তার মাথার ওপর উঠতে দেখে শঙ্করের সত্যিই ভয় হয়েছে। ওরা তাহলে কি বুঝেছে যে শিকার জোটবার বেশি দেরি নেই? সন্ধ্যার পর কি একটা শব্দ শুনে চেয়ে দেখল। পাশের শিলাখণ্ডের আড়ালে একটা ধূসর রঙের নেকড়ে বাঘ। নেকড়ের লম্বা ছুঁচালো কান দুটো খাড়া হয়ে আছে। সাদা সাদা দাঁতের উপর দিয়ে রাঙা জিভটি অনেকখানি বার করে লক লক করছে। চোখে চোখ পড়তেই সেটা চট করে পাথরের আড়াল থেকে সরে দূরে পালালো। নেকড়ে বাঘটাও তাহলে কি বুঝছে পশুরা নাকি আগে থেকে অনেক কথা জানতে পারে। হাড় ভাঙা শীত পড়ল রাত্রে। ও কিছু কাঠকুটো কুড়িয়ে আগুন জ্বালালো। অগ্নিকুণ্ডের আলো যতটুকু পড়েছে তার বাইরে ঘন অন্ধকার। কি একটা জন্তু এসে অগ্নিকুণ্ড থেকে কিছু দূরে অন্ধকারে দেহ মিশিয়ে চুপ করে বসল। কোয়েট বন্য কুকুর জাতীয় জন্তু। ক্রমে আর একটা, আর দুটো, আর তিনটে। রাত বাড়বার সঙ্গে সঙ্গে 10-15টা এসে জমা হলো। অন্ধকারে তার চারিধার ঘিরে নিঃশব্দে অসীম ধৈর্যের সঙ্গে যেন কিসের প্রতীক্ষা করছে। কি সব অমঙ্গলজনক দৃশ্য! ভয় ওর গায়ের রক্ত হিম হয়ে গেল। সত্যিই কি এতদিন তারও মৃত্যু ঘনিয়ে এসেছে? এতদিন পর তা এলে সেও পারল না রিক্টার্সফিল্ড থেকে হিরে নিয়ে পালিয়ে যেতে। ওহ, আজ কত টাকার মালিক সে! হীরের খনি বাদ যাক, তার সঙ্গে যে 6খানা হিরে রয়েছে তার দাম অন্তত 2-3 লাখ টাকা নিশ্চয়ই। তার গরিব গ্রামে গরিব বাপ মায়ের বাড়ি যদি এই টাকা নিয়ে গিয়ে উঠতে পারত, কত গরিবের চোখের জল মুছিয়ে দিতে পারত। গ্রামে কত দরিদ্র কুমারীকে বিবাহের যৌতুক দিয়ে ভালো পাত্রে বিবাহ দিত। কত অসহায়হীন বৃদ্ধ বৃদ্ধার শেষ দিন কটা নিশ্চিন্ত করে তুলতে পারত।
কিন্তু সেসব ভেবে আর কি হবে, যা হবার নয়। তার চেয়ে এই অপূর্ব রাত্রি নক্ষত্ররোগিত আকাশের শোভা, এই বিশাল পর্বত ও মরুভূমি নিস্তব্ধ গম্ভীর রূপ মৃত্যুর আগে শঙ্কর চায় চোখ ভরে দেখতে, সেই ইটালিয়ান যুবক গাত্তির মতো। ওরা যে অদৃষ্টের এক অদৃশ্য তার গাঁথা সভাই, আতেলিও গাত্তি ও তার সঙ্গীরা, জিম কার্টার, আলভারেজ। সে রাত গভীর হয়েছে, কি ভীষণ শীত। একবার সে চেয়ে দেখল কোয়েটগুলো এর মধ্যেই কখনো তার নিকটে সরে এসেছে। অন্ধকারের মধ্যে আলো পড়লে তাদের চোখগুলো জ্বলছে। শঙ্কর একখানা জ্বলন্ত কাঠ ছুঁড়ে মারতেই ওরা সব দূরে সরে গেল। কিন্তু কি নিঃশব্দ ওদের গতিবিধি, আর কি অসীম ধৈর্য ওদের। শঙ্করের মনে হলো ওরা জানে শিকার ওদের হাতের মুঠোয়, হাতছাড়া করবার উপায় নেই। ইতিমধ্যে সন্ধ্যাবেলায় সেই ধূসর নেকড়ে বাঘটাও দুবার এসে কোয়ার্ডদের পিছনে অন্ধকারে বসে গিয়েছে। একটুও ঘুমোতে ভরসা হলো না ওর। কি জানি কোয়াট আর নেকড়ের দল হয়তো তাহলে জীবন্তই তাকে ছিঁড়ে খাবে মৃত মনে করে। অবসন্ন ক্লান্ত দেহে জেগেই বসে থাকতে হবে। চোখে ঘুম ঢুলে আসলেও উপায় নেই। মাঝে মাঝে কোয়েটগুলো এগিয়ে এসে বসে, ও জ্বলন্ত কাঠ ছুঁড়ে মারতেই সরে যায়। দু একটা হায়নাও এসে ওদের দলে যোগ দিল। হায়নাদের চোখগুলো অন্ধকারে কি ভীষণ জ্বলছে, কি ভয়ানক অবস্থাতে পড়েছে। জনবিরল বর্বর দেশের জ্ঞানশূন্য পর্বতের ৩,৫০০ ফুট উপরে সে চলশক্তিহীন অবস্থায় বসে। গভীর রাত, ঘোর অন্ধকার, সামনে আগুন জ্বলছে। মাথার উপর জলকণাশূন্য স্তব্ধ বায়ুমণ্ডলের গুণে আকাশের অগণ্য তারা জ্বলজ্বল করছে যেন ইলেকট্রিক আলোর মতো। নিচে তার চারিধার ঘিরে অন্ধকারে মাংসলোলুপ নীরব কোয়াট, হায়নার দল। কিন্তু সঙ্গে সঙ্গে তার এটাও মনে হলো বাংলার পাড়াগাঁয়ে ম্যালেরিয়ার ধুঁকে সে মরছে না। এ মৃত্যু বীরের মৃত্যু। পদব্রজে কালাহারি মরুভূমি পার হয়েছে সে একা। মরে গিয়ে চিমানিমানি পর্বতের শিলায় নাম খুঁড়ে রেখে যাবে। সে একজন বিশিষ্ট ভ্রমণকারী ও আবিষ্কারক। অত বড় হীরের খনি সেই তো খুঁজে আবিষ্কার করেছে। আলভারেজ মারা যাওয়ার পরে এ বিশাল অরণ্য ও পর্বত অঞ্চলের গোলকধাঁধা থেকে সে তো একাই বার হতে পেরেছে এত দূর এসে। এখন সে নিরুপায়, অসুস্থ, চলৎশক্তি রহিত। তবুও সে যুদ্ধে ভয় তো পায়নি, সাহস তো হারায়নি। কাপুরুষ ভীরু সে নয়। জীবন মৃত্যু তো অদৃষ্টের খেলা। না বাঁচলে আর তার দোষ কি?